কেন আমাদের ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করেছিলি? বল দিদি, বল। ওই লোকটার জন্য। সোমনাথ দা তোর উপর অত্যাচার করতো? বিয়ের পর থেকে ওই লোকটা একটা দিনও আমার শান্তিতে থাকতে দেয়নি। দিন রাত আমার উপর মানসিক অত্যাচার করত, আর আমি মুখ বুঝে সব সহ্য করে গেছি। কিন্তু কিন্তু তুই তো আমাদের জানাতে পারতিস দিদি। বিয়ের পর তোরাও তোদের সংসার আর বিজনেস নিয়ে ব্যস্ত। আর ইন্দ্র, তোরা তো আমায় জোর করে বিয়েটা দিসনি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম। তাহলে কোন মুখে বলবো তোদের কাছে? তাছাড়া স্বামী নিন্দে করাটাও তো পাপ। এটাই হলো আমাদের সোসাইটির প্রবলেম। স্বামী নিন্দে করলে সেটা স্ত্রীর পাপ, আর স্বামী যদি অত্যাচার করে তাহলে সেটা কোনো পাপের তালিকায় পড়ে না, সেটা যেন তাদের অধিকার। কি এমন অত্যাচার করতো সোমনাথ যে তুই আমাদেরকে জানাসনি? না জানি এরকম একটা ডিসিশন নিলি? বনির কথা একবার ভাবলি না? কে বললো ভাবেনি? বনির কথা ভেবেই তো ওর অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করে যাচ্ছিলাম। বিয়ের পর প্রথমেই আমার স্কুলের চাকরিটা ছাড়িয়ে দিল। বললো আমাদের সংসারে টাকার অভাব নেই, তোমাকে চাকরি করতে হবে না, মন দিয়ে সংসার করো। আমিও মেনে নিলাম। তুমি তুমি চাকরি ছেড়ে দিলে মা? হ্যাঁ, আমি ভেবেছিলাম তোর বাবা আরো খুশি হবে, আমাকে আরো বেশি করে ভালোবাসবে। আমিও ভাবলাম আমিও না হয় ওর সাথে সংসারটা করি, কিন্তু কার সাথে সংসার করব? ওই লোকটা কি মানুষ? ও তো নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসে না। আমার জন্য সময় কই, সারাদিন বিজনেস নিয়ে ব্যস্ততা, তারপর রাতে পার্টি থেকে মদ্যপ অবস্থায় যখন বাড়িতে ফিরতো তখন দাঁড়াবাড়ি ক্ষমতা থাকতো না। তুমি প্রতিবাদ কেন করনি মা? প্রতিবাদ করতে গেলে ওই লোকটা আমার গায়ে পর্যন্ত হাত তুলতো। কেন এরকম ভাবে রোজ রোজ আসছো তুমি বাড়িতে? আরে বসো বসো বসো। বাপের পর্যায়ে খাই, হ্যাঁ যে পর্যায়ে খাই আমি বেশ করি, আরো খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো 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 বসো। কি আশ্চর্য, বেশ করেছি। রোজ মদ খাবো, রোজ রোজ মদ খাবো। তুই স্ত্রী হওয়ার চেষ্টা করবি না, তুই আমার বউ। হ্যাঁ, মদ খাবে না, মদ খাবে না। তোর গায়ে হাত তুলেছে সোমনাথ দা, তারপর তুই চুপ করে থেকেছিস? শুধু তাই নয়, সন্দেহ করত। সারাদিন বাড়িতে থাকার পরেও আমাকে নানা প্রশ্নের সামনাসামনি হতে হতো। দুপুরে বাড়িতে কে এসেছিল, বিছানার চাদর পাল্টালাম কেন, ফোনে কার সাথে কথা বলেছি, এসব এসব নোংরা প্রশ্নের উত্তর দিতে দিতে আমার গা ঘিন ঘিন করতো। তখন তুমি বাবাকে ছেড়ে চলে যাওনি কেন মা? তুই যে ততদিনে আমার পেটে চলে এসেছিস মনি, স্বার্থপরের মতো নিজের কথা ভাববো কি করে? তাহলে আমি পেটে আসার পর স্বার্থপর হয়ে গেলে কি করে মা? বাবার সংসার ছেড়ে কেন চলে আসলে? মৌ, মা কিন্তু আমাকে ছেড়ে চলে গেছিল তোমাকে সঙ্গে নিয়ে। তুমি মাকে কেন স্বার্থপর বলছো? বনি, ওকে কিছু বলিস না, ও তো আমার অবস্থাটা বুঝতে পারছে না। আমার অসহায় অবস্থাটা শুধুমাত্র আমিই বুঝতাম। প্রথমবার মা হওয়ার খবরটা বুঝতে পেরে আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। সোমনাথকে খবরটা দিতে গেলাম, কিন্তু ও আমার সমস্ত আনন্দ এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। কেন? সোমনাথ কি সন্তান চাইনি? চেয়েছিল, কিন্তু তার চাই ছেলে সন্তান। মুখের ওপর বলে দিল তার এই বিশাল বিজনেস সাম্রাজ্য রক্ষা করার জন্য ছেলে দরকার। ছেলে না হলে আমাকে সে... কিন্তু কিন্তু
আমার কোল জুড়ে এলো, আমার সংসারের লক্ষ্মী, আমার বনি। আমার মন খুশিতে ভরে উঠল। আর বাবা? খুশি হলো না, একটুও খুশি হলো না। তুই মেয়ে বলে তোকে ছুঁয়ে পর্যন্ত দেখলো না। ছি ছি ছি, আমরা তো গ্রামে এরকম শুনেছি, হ্যাঁ, যে বংশ রক্ষার জন্য ছেলে চায়। তা শহুরে শিক্ষিত লোকেরাও যে এরকম করে তা তো জানতুম না বাপু। যারা মেয়ে সন্তান চায় না তারা বোধহয় এটা ভুলে যায় আমাদের মা, বোন, জেঠি, পিসি সবাই মেয়ে মানুষ। পৃথিবীতে মেয়ে না থাকলে হয়তো মা শব্দটাই উঠে যেত। আরে ভাই, এই কথা যদি সবাই ভাবতো তাহলে এই পোড়া দেশে ঘরের বউরা অত্যাচারিত হতো না। কন্যা সন্তান জন্ম দেবার পর তার মুখে নুন দিয়ে মেরে ফেলবার কথা ভাবতো না। কন্যা সন্তান জন্ম দেওয়াই যেন পাপ, পাপ। ওই লোকটাও তাই মনে করতো। আমিও আমার মেয়েকে জন্ম দিয়ে যেন পাপ করেছি। আমার প্রতি অত্যাচারের মাত্রা দিন দিন আরো বাড়তে লাগলো। এমনকি আমার বনিটাকেও ওই লোকটা ভালোবাসতো না। এই সময় আমি দ্বিতীয়বার কনসিভ করি। তখনই একটা অজানা আতঙ্ক আমাকে যেন জড়িয়ে ধরলো। আমার মনে হলো যে আমার যদি দ্বিতীয়বার আবার মেয়ে হয় তাহলে তো ওই লোকটা হয়তো আমাকে আর আমার মেয়েকে শেষ করে ফেলবে। কি করব না করব আমি কিছুই ভেবে উঠতে পারছিলাম না, ভয় কাঠ হয়ে গিয়েছিলাম। তাই একদিন ভাবলাম বনিকে নিয়ে পালিয়ে যাই। কিন্তু তুই পালালি কবে? আমরা তো শুনেছিলাম তোরা পাহাড়ে বেড়াতে গেছিস আর সেখানেই তোর। হ্যাঁ, সুমির সঙ্গে আলোচনা করে এটাই ঠিক করেছিলাম যে পাহাড়ে বেড়াতে যাব। আর পাহাড়ে বেড়াতে যাওয়ার নাম করে ওখান থেকে বনিকে নিয়ে পালাবো। কারণ ওখানে তো আর সোমনাথ চ্যাটার্জির লোক আমাকে ফলো করতে পারবে না। সেই মতো বনিকে নিয়ে আমি পালিয়েও গেছিলাম। একটা বাসে উঠে পড়েছিলাম, কিন্তু বাসটা ছাড়ার আগের মুহূর্তে সোমনাথ এসে বনিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আর তুই? আমাকে ধরতে পারার আগেই আমি বাসে উঠে পড়ি আর বাস ছেড়ে দেয়। তখন আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, আমার শরীরে যে রয়েছে তাকে ওই রাক্ষসটার হাত থেকে বাঁচাতে যত দূর সম্ভব আমাকে দূরে চলে যেতে হবে। মা গো মা, আন্নাদি, এ তো পুরো ফিল্মের গল্প গো। হ্যাঁ, তার মানে নতুন বইয়ের মা কিন্তু ভূত নয়। মা যে বেঁচে আছেন সেটা তো আপনি ভালো করে জানতেন। তাহলে ওই অসুস্থ হয়ে মরে যাওয়া গল্পটা আপনি নিজের স্বার্থে বানিয়েছিলেন, তাই তো? যাতে আপনার ভয়ঙ্কর রূপটা কারোর সামনে না আসে। এক মিনিট শেখর, সোমনাথ দা আমাদেরকে নিজে বলেছে যে সোমনাথ দা নিজে দিদির দেহ দাহ করেছে। তাহলে সোমনাথ দা কাকে দাহ করলো? আমার পাশের সহযাত্রিনী যিনি ছিলেন তাকে। উমা, এ আবার কি কথা? আপনার মুখ না দেখেই আপনাকে দাহ করে দিল? আপনি এত বড় অন্যায়টা করলেন কি করে সোমনাথ দা? শুধু অন্যের দেহ নয়, দিদির নামে শ্রাদ্ধ পর্যন্ত আপনি করেছেন। আমি সত্যি জানতাম না, আমি সত্যি জানতাম না যে যে দেহটাকে আমি দাহ করেছি সেটা সুমনার না। আমি শুনেছিলাম বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই খবর শুনে আমি ওখানে পৌঁছই। দেহগুলো এমন পুড়েছিল যে চেনার কোনো রাস্তা ছিল না। ওই বডিটার হাতে সুমনার মোবাইল ছিল, সেই দেখে আমি ভাবলাম ওটা সুমনা, দিয়ে দাহটা হয়েছিল। দিদি, এটা সত্যি? হ্যাঁ, বাসে যিনি আমার পাশে বসেছিলেন তিনি বাড়িতে ফোন করার জন্য আমার থেকে ফোনটা নিয়েছিলেন। আর সেই মুহূর্তেই একটা লরি এসে মুখোমুখি ধাক্কা দেয় আমাদের বাসটাকে।
তারপর আর কিছু মনে নেই। আমার ফোনটা ওই মহিলার হাতে থেকে যাওয়াই বোধহয় ও এত বড় ভুলটা করেছে। সোমনাথদা ভুল করেছে সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু তুই তো বেঁচে ছিলি, তুই কেন ফিরে এলি না আমাদের কাছে? আমাদের কাছে সব কথা বললি না, সেসব আমি বাদ দিলাম, কিন্তু তোর মেয়ের জন্য তুই ফিরে আসবি না? তুই তার জন্য কোনো খবর নিবি না? তুই মা হয়ে কি করে এরকম অত্যাচারিত বাবার কাছে মেয়েকে ছেড়ে রাখলি? বল বল সে কথা আমাকে। আমি অত্যাচারী বাবা নই, বিশ্বাস করো। আমি বনিকে ভীষণ ভালোবেসেছি, কিন্তু তুমি তো জানো বুকে আগলে রেখে আমি মানুষ করেছি বনিকে। একটা সিঙ্গেল প্যারেন্ট হয়ে আমি কোলে পিঠে মানুষ করেছি আমার বনিকে। এটা ঠিক। সোমনাথ চলে যাওয়ার পরে ওর মৃত্যু খবর পেয়ে আমি ওই বডিটাকে দাহ করেছিলাম সোমনার বডি ভেবে। আমি কোনোদিনই জানতাম না যে সোমনা বেঁচে আছে। জানতেন না আপনি? নাকি দিদি ফিরে আসুক সেটা চাননি বলে আমাদের সবাইকে ভুল খবরটা রটিয়েছিলেন? এমনকি দিদির নামে শ্রাদ্ধ পর্যন্ত আপনি করেছিলেন। আর দিদি তুই কি রে, বনির মুখ চেয়ে তো নিজের স্বামীর কাছে ফিরে আসতে পারতিস, জোর করে আসা উচিত ছিল তোর। কার কাছে ফিরতাম আমি? কার কাছে? কোন স্বামীর কাছে? যার অন্য লোকের মৃতদেহকে নিজের স্ত্রীর মৃতদেহ বলে ভাবতে খটকা লাগে না? আমার মন তো দূরের কথা, আমার শরীরটাকেও চেনে না। আর কি এক্সপেক্ট করতে পারি আমি ওই লোকটার কাছ থেকে? তার মনের কাছে তো আমি অলরেডি মরেই গেছি। তাও আমি বনিকে নিয়ে যাবো বলে লুকিয়ে বিমলদার সাথে দেখা করেছিলাম। তোমার পেটে যে আছে তাকে তুমি বাঁচাও দিদিমণি। তুমি একা একা দুজনকে কি করে সামলাবে? এখানে না হয় আমি আর পিসিমণি বনিদিকে সামলে নেব, কিন্তু যে পৃথিবীর আলো দেখেনি তাকে তুমি ছাড়া আর কে বাঁচাবে? তুমি তাকে বাঁচাও দিদিমণি। ওকে বাঁচাতে চেয়েছিলাম ওর বাবার হাত থেকে, তাই পালিয়ে গিয়েছিলাম। আজ আবার আমি ফিরে এসেছি আমার মৌকে বাঁচাতে ওর ওই অমানুষ বাবার হাত থেকে। আমি অমানুষ নই, বিশ্বাস করো সোমনা। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পরে আমি আমার ভুল বুঝতে পারি। বনিকে খুব খুব ভালোবেসে মানুষ করেছিলাম। বাবা হয়ে ওকে মায়ের অভাব কোনোদিন ফিল করতে দিইনি। আমি সত্যি ভুল করেছিলাম। আর আজ বনি আমার কাছে কোনো ছেলে সন্তান থেকে কোনো অর্থে কম না। সত্যি ভুল করেছিলাম। ছেলের সন্তান চেয়ে আমি হয়তো সত্যি ভুল করেছিলাম। তুমি গিরগিটির মতো রূপ বদলাতে পারো, কিন্তু আমি তোমার আগের রূপগুলো ভুলে যাব না সোমনাথ। তোমার ভয়েই আমি ওই অবস্থায় পালিয়েছিলাম। আমি জানতাম তুমি মেয়ে চাও না। বনির পর যদি আবার আমার মেয়ে হয়, তাহলে তুমি আমার সাথে সাথে আমার মেয়েকেও শেষ করে দিতে। আজ আমি তোমার কোনো কথা ভুলবো না সোমনাথ। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাবো এখান থেকে। সোমনা প্লিজ আমার কথা শোনো, প্লিজ ঠান্ডা মাথায় একটু আমার কথা শোনো। আমি তোমাকে কোনোদিন চলে যেতে দিতাম না। আমি যদি জানতাম তোমার গর্বে মৌ, আমি তো ভেবেছিলাম তুমি অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছি, তাই তো? তুমি চলে যাওয়ার পরে আমি সত্যি অনুতপ্ত ছিলাম। আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, কিন্তু সেই দিনকার সেই সোমনাথ চ্যাটার্জি আর আজকে তোমার মুখোমুখি দাঁড়িয়ে যে সোমনাথ চ্যাটার্জি, সে এক মানুষ নয়। তাও বলছি, সেই দিন যে ভুল করেছিলাম আমি, তার জন্য তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু তুমি আমার এই দুই মেয়েকে নিয়ে চলে যেও না প্লিজ। তোমার শাস্তি হলো এটাই সোমনাথ, আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর তোমার মেয়েকে নিয়েই। প্লিজ এত কঠিন সিদ্ধান্ত নিও না। আমি তো আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। তুমি প্লিজ ফিরে এসো নিজের সংসারে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও সোমনা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। কেন ফিরে আসবো আমি তোমার কাছে? আবার সবকিছু হারাতে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কাছে ফিরে আসছি, কিন্তু তার আগে আমার জীবনের এতগুলো বছর তুমি ফিরিয়ে দাও। পারবে দিতে? পারবে আমার সেই সময়গুলো ফিরিয়ে দিতে, যখন বনির সব থেকে বেশি দরকার ছিল আমাকে? সেই সময় এক মেয়ের মুখের দিকে তাকিয়ে আরেক মেয়েকে আমার ছেড়ে থাকতে বাধ্য হতে হয়েছিল।
পারবে সেই সময়গুলো আমাকে ফিরিয়ে দিতে? পারবে সোমনাথ চ্যাটার্জি? পারবে আমাকে সেই বছরগুলো ফিরিয়ে দিতে? যদি না পারো তাহলে দ্বিতীয়বার আমাকে ফিরে আসতে বলো না তুমি। শুধু মায়ের জেদের জন্য এতদিন সোমনাথ চ্যাটার্জির মেয়ে হয়েও একজন সাধারণ মানুষের মতো লাইফ লিড করেছি। আজকেও পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে মা আবার ওই ঘুরছি ঘরেই ফিরে যাবে, কিন্তু আমি আর যাব না। আমাকে যে করেই হোক মায়ের যাওয়াটা আটকাতেই হবে। চল মো, বাড়ি চল। বাবা যখন ক্ষমা চাইছে তখন ক্ষমা করে দাও না। বাবা তো পাল্টে গেছে। চুপ কর। ওই মানুষটাকে আজও আমি বিশ্বাস করি না। এই মানুষটার কোনটা মুখ কোনটা মুখোশ আজও আমি বুঝতে পারিনি। তুই বুঝবি কি করে? চল বাড়ি চল। মা মা ওকে বকো না। আমি আমি বুঝতে পারছি ও কি বলতে চাইছে। আমি ওর কথাগুলোকে ফিল করছি মা। আমি যেমন ছোট থেকে মাকে পাইনি, ও তো বাবাকে মিস করেছে। কিন্তু মৌ, তুমি তো তোমার বাবাকে চেনো না, তাই আমি বলছি তুমি মায়ের কথাই শোনো। বনি তো ছোট থেকে এই বাবার কাছেই মানুষ হয়েছে, তাহলে তোমরা খারাপ বলছো কেন? কিন্তু মৌ, বাবা যে ছোটবেলায় আমাকে ঘৃণা করতো এটা তো আমাকে কেউ জানায়নি। আজ যখন জেনে গেছি আমিও এ বাড়িতে থাকবো না। চলো মা। না বনি, না, তুই এইভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারিস না। তোকে ছাড়া বাঁচবো না রে, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই তুই তো আমার সব। আমি তো তোর মায়ের কাছে ক্ষমা চেয়েছি, তুই বোঝা না সুমনাকে প্লিজ। বাবা, আজ আমি যদি মায়ের পাশে না থেকে তোমাকে সাপোর্ট করি তাহলে ওটা অন্যায় হবে। সেটা আমি করতে পারবো না। আমার মায়ের অপমান আমার অপমান, তাই আমিও চলে যাচ্ছি। কেউ ভূত, চলো। ইন্দ্র, ইন্দ্র, বোঝাও না প্লিজ, সুমনাকে বোঝাও না। তুমি তুমি কিছু বোঝালেও বুঝবে প্লিজ। এই বাড়ি ঘর আমার সম্পত্তি সব তো আমার সন্তানের জন্য, ওরাই যদি চলে যায় আমি এইসব নিয়ে কি করবো? বলো বলো ইন্দ্র, বোঝাও একটু সুমনাকে প্লিজ। আজ আপনার এই কথা মনে হচ্ছে? আপনি আমার দিদিকে যা কষ্ট দিয়েছেন, বেঁচে থেকেও লোকের কাছে মৃত বলে পরিচিত হয়ে রয়েছে। আপনি এত কষ্ট দিয়েছেন দিদিকে, আপনার আপনার লজ্জা করার সোমনাথ। আপনি আমার দিদিকে যা কষ্ট দিয়েছেন, এবার আপনি বুঝুন একা থাকার কি কষ্ট। দিদি কত কষ্ট পেয়েছে, এবারে সেটা আপনি বুঝতে পারবেন। তোমরা বাবাকে কেন একটা সুযোগ দিতে চাইছো না ছোট মামা? বাবা তো ক্ষমা চাইছে। তুই চুপ কর, তুই ছোট। তোর মা যা কষ্ট পেয়েছে সেই জায়গাটা তুই ফিল করতে পারছিস? তুই ফিল করতে পারলে তোর বাবাকে তুই ক্ষমা করতে পারতিস না। অনেক কথা আছে, চল দিদি চল, এখানে থাকবো না আমরা, চল। ইন্দ্র দাঁড়াও, এটা আমার ফ্যামিলির ব্যাপার, তুমি ইন্টারফেয়ার করো না প্লিজ। আমি আমার মেয়েদের কোথাও যেতে দেবো না সোমনা, কোথাও যেতে দেবো না। বনি আর মৌ এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তোরা কোথাও যাবি না। আমি আমি তোদের বাবা বলছি, তোরা কোথাও যাবি না। সেই অধিকার তুমি আজ হারিয়েছো বাবা। তুমি না মেয়ে সন্তান চাওনি, তাহলে কেন আটকাচ্ছ আমাদের? একদিন তুমি আমাদের ঘেন্না করতে, তাই না বাবা? তাই আজ আমরাও তোমাকে ঘেন্না করব। তোমার মতো বাবা চাই না আমাদের। বনি, চলো মা। বনি, বনি প্লিজ, প্লিজ যাস না বনি প্লিজ, বনি প্লিজ। চলো মা। মৌ, মৌ, তোর দিদিকে বোঝা না প্লিজ। দিদি, দিদি তুই চ আমার সঙ্গে চ। তুই এতদিন বেঁচে থেকেও আমার থেকে অনেক দূরে ছিলি। আমার দিদি হয়ে তুই যা জীবনে কষ্ট সহ্য করেছিস, আমি চাই না তুই আর কষ্ট সহ্য কর। আজ থেকে তুই আর মৌ আমার সঙ্গে থাকবি। চল আমার সঙ্গে চল। না রে ভাই, তা হয় না। আমি তোর সাথে যেতে পারবো না। কেন? দেখ ইন্দ্র, তোর দিদি একা থাকলেও সে বিবাহিতা, আর বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি থাকাটা খুব অসম্মানের। তুই নিশ্চয়ই চাইবি না যে তোর দিদি অসম্মানের জীবন কাটাক। কিন্তু কোনো কিন্তু নয়। তোর যখন আমার সাথে দেখা করার ইচ্ছা হবে তুই চলে আসিস। আজ আমাকে যেতে দে ভাই। চল মো।
বাপের বাড়ি গিয়ে থাকাটা অসম্মানের, কিন্তু ছেলের বাড়িতে? মা, আমি আপনার ছেলের মতো, আপনি এবার থেকে আমার বাড়িতেই থাকবেন। আমি তোমার কথা রাখতে পারছি না বাবা। প্লিজ মা, চলো না আমাদের সাথে। বাবার বাড়ি ছেড়ে তো আমি যাব না, এই সব কিছু আমার চাই। আমাকে যে করেই হোক মায়ের যাওয়াটা আটকাতে হবে। বলছি কি, যা হওয়ার তো হয়ে গেছে মা, আর বাবা তো এই একা এই বাড়িটা সামলাতে পারবে না, তো আমরা আমাদের অধিকারে তো এই বাড়িতে থাকতেই পারি। তাছাড়া বাবাকে এরকম একা বাইরের লোকেরা দেখলে তো সম্পত্তি হাতানোর চেষ্টা করবে। নাম ওই লোকটার সম্পত্তির কানাকড়িও আমি ছুতে চাই। তাছাড়া অনেক বছর আগেই আমি আমার সমস্ত অধিকার ছেড়ে দিয়ে চলে এসেছি। ও বাড়িতে আমি আর ফিরে যাব না। মা, বনি প্লিজ, আমাকে জোর করিস না রে, আমাকে কটা দিন একটু একা থাকতে দে। ও বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে, রমার সঙ্গে থাকা একটু দরকার। একটু সময় দে আমাকে।